নমস্কার। শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, এবং আপনারা এও জানেন যে আমরা চাই আপনারা ওপার থেকে এপারে যুক্ত হন এবং আমরা এপার থেকে ওপারে গিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। আমরা যখনই এই সেতু পারাপার করি আমরা আসলে আপনাদের কথা শুনি এবং আপনাদের কথাগুলো বৃহত্তর দর্শক শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা কে কি লিখছেন আমাদের সেটাও আমরা পড়ে শোনানোর চেষ্টা করি প্রতিদিন আমাদের এই আয়োজনকে ঘিরে। ইতিমধ্যেই আপনারা আমার মাথার ওপরে যে লাইনগুলো দেখছেন তাতে স্পষ্ট অনুমান করতে পারছেন যে আমরা একটি মৃত্যু নিয়ে আজ কথা বলবো। এই মৃত্যুটি উদাহরণ আমাদের কাছে। মনে রাখতে হবে এই আয়োজন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, তবে হ্যাঁ, ব্যক্তি হয়তো বা আয়োজনের প্রেক্ষাপটে থাকবেন। গতকাল রাতে যখন আপনারা সবাই মিলে টিভির পর্দায় কিংবা মোবাইল স্ক্রিনে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচটি উপভোগ করছিলেন এবং তারপর যখন আমরা সকলে মিলে আমাদের দেশের জয় উদযাপন করছিলাম, তার কিছুক্ষণের মধ্যেই এই শহরের অনেকগুলো পথ, অনেকগুলো গলিপথ এমন সব বিকট আওয়াজে রূপান্তরিত হয়েছে যে আমরা সত্যি অর্থেই বাড়ি থেকে কেউ কেউ বেরিয়ে দেখলাম, কেউ কেউ উঁকি মারলাম, কেউ কেউ ছাদ থেকে বা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখলাম যে আমাদেরই শহরের ছেলেমেয়েরা রীতিমতো আনন্দে বিভোর। তাতে খুব একটা আপত্তি থাকার কথা নয় কারোরই, কিন্তু একই সঙ্গে আপত্তি তখনই আসে যখন আমরা দেখলাম, এবং আপনারা অনেকেই দেখলেন, যে আমাদের এই শহরে রাত 12টার পরে প্রায় 1:30, 1:45, 2টো পর্যন্ত কত কত সংখ্যায় গাড়ি এবং বাইক রীতিমতো বেপরোয়াভাবে শহরের বিভিন্ন দিক দিয়ে যাতায়াত করেছে। কোথাও কোনো ব্যারিকেড মানার প্রশ্ন নেই, তখন ট্রাফিক আইনের কোনো বালাই নেই, ট্রাফিক পথে দাঁড়িয়ে আছে, হেলমেট ছাড়া ধরবে বা ধরবে না তার কোনো বালাই নেই। অর্থাৎ দে ছুট, গাড়ি নাও, স্টিয়ারিং এ বসো এবং তারপর নিজের মতো করে এই শহরকে ঘুরে বেড়াও, কারণ ভারত জিতেছে। আনন্দ করতে হবে, উল্লাস করতে হবে এবং চিৎকার করতে করতে জানান দিতে হবে আশেপাশে সকলকে যে আমরা এখন আনন্দিত। এই করতে গিয়ে গতকাল রাতে আমাদের এই শহর তথা রাজ্যের একটি চরম চরম বিপর্যয়ের ঘটনা আমরা আজকেই সকালবেলা প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছবি সহ দেখলাম। কি দেখলাম? আমরা দেখলাম যে 25-26 বছরের এক তরতাজা যুবক, তিনি গতকাল খেলা শেষ হওয়ার পরে শহরে বেরিয়েছিলেন নিজের স্কুটি নিয়ে, ঘুরছেন শহরের বিভিন্ন পথ। হঠাৎ করেই আমাদের শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির যে মন্দির প্রাঙ্গণটি, তার বাইরের যে প্রধান রাস্তা, সেখানে যান দুর্ঘটনার কবলে পড়েন। সামনে যারা ছিলেন তাদের মধ্যে 1-2 জন আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং ইতিমধ্যেই সায়ন চক্রবর্তী বলে এক ভদ্রলোক, তিনি জিরানিয়াতে থাকেন, তিনি আমাদের সঙ্গে বিস্তারিত তথ্য দিয়েছেন যে আসলে কি হয়েছে ঘটনার। গতকাল তিনি সেই সময় ওই জায়গাতে ছিলেন এবং আপনারা সবাই পত্রিকায় পড়েছেন। আমরা পরে জেনেছি যে যে ছেলেটি মারা গেলেন, রাতুল বণিক। রাতুল এমন ভাবে স্কুটি নিয়ে ওই রাস্তাতে ছিল যে তাকে অন্য আরেকটি বাইক এসে একেবারে জোরে ধাক্কা মারে। বাইকের সামনের ভাগের বহু অংশ রীতিমতো গুড়িয়ে যায়। সেখানেই রাতুল রীতিমতো প্রাণ হারান। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবিপিতে। জিবিপির চিকিৎসকরা রাতুলকে ব্রট ডেড ঘোষণা করেন। তারপর সেখান থেকে তাকে সারা রাত জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়। আজ সকালবেলায় রাতুলকে তার জয়নগর স্থিত যে বাড়ি, সেখানে নিয়ে আসা হয়। পাড়ার লোকজন, তার বন্ধু বান্ধব, সেখানকার 1-2টো ক্লাবের সদস্যরা, এমনকি
তার বৃহত্তর যে পরিচিতির একটা জায়গা ছিল নানাভাবে, সেখানকার অনেকে তারা এসে রাতুলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে যথারীতি তার নিথর দেহ নিয়ে বটতলা মহাশ্মশান এবং সেখানে তাকে পঞ্চভূতে বিলীন করা হয়। এই গেল একটা প্রেক্ষাপট, ঘটনাটার প্রেক্ষাপট। কিন্তু মূল বক্তব্য এটা, এবং আপনাদের প্রত্যেককে এটা বুঝতে হবে, আপনারা বুঝবেন, আপনারা অনুমান করতে পারবেন, আপনাদের আবেগের জায়গা থেকে নিশ্চয়ই ভাববেনও এটা। এই যে আমরা কথা বলছি রাতুলকে নিয়ে, রাতুল গতকাল এই সময় কিন্তু খেলা দেখছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকার খেলা দেখছে রাতুল। তখনও জানে না সে বেরিয়ে যাবে এবং পথে তার একটি দুর্ঘটনা ঘটবে, সে আর ফিরে আসবে না। এই যে আজকে রাতুলের বাবা, তার মা এবং তার দাদা, তারা তিনজন পরিবারের সদস্য, এই যে তারা একা হলেন, তারা রাতুল থেকে আজ আলাদা হয়ে গেলেন চিরকালের জন্যে, এর জন্যে দায়ী কে? এই মৃত্যুটি আসলে কার জন্যে হলো? এবং আমরা জানি, আমি গত কয়েকদিন আগেও এই বিষয়টির ওপর একটি অনুষ্ঠান করেছি PB24-এ শুভ্ররাত্রির আয়োজনে। সেখানে আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন, অনেকে মতামত দিয়েছেন, নিজেদের কথা বলেছেন। এই যে ছেলেটি হঠাৎ করে চলে গেল, এই যে ছেলেটি হঠাৎ করে আমাদের আলবিদা জানিয়ে চিরতরের জন্য চলে গেল, আমরা সবাই মিলে যদি একটু আত্মবিশ্লেষণ করি তাহলে দু তিনটি বিষয় নিয়ে আমরা এখানে কথা বলতে পারবো। একটা বিষয় হলো যে রাতুলকে যে বাইকটি এসে জোরে ধাক্কা মারলো, সেই বাইকের গতি কত ছিল যে একটি ছেলে বা অন্য আরেকজন আরোহী তিনি জায়গায় প্রাণে নিথর হয়ে যান। কতটা গতি থাকতে পারে? এটা এক। দুই, রাতুল কি তখন হেলমেট পরা অবস্থায় ছিল, নাকি রাতুলের মাথায় তখন হেলমেট ছিল না? এই ছিল এবং ছিল নার মধ্যে যে তফাৎ, তারই কি সত্যি অর্থে জবাব দিতে হলো রাতুলকে জীবনকে বলিদান দিয়ে? তিন, এই ঘটনাটির পর সেখানে যিনি বা যারা ছিলেন তারা অত্যন্ত সহৃদয় হয়ে রাতুলকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থাটা অন্তত করেছেন, কারণ তারা ফায়ার ব্রিগেডে টেলিফোন করেছেন। ফায়ার ব্রিগেড থেকে সঙ্গে সঙ্গে সেখানে কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে গেছেন। এর পরেও, এই ঘটনাটির পরেও আমরা যদি আমাদের আনন্দ উল্লাসকে সীমিত না রাখতে পারি, নিয়ন্ত্রণে না রাখতে পারি, আমরা যদি আমাদের মতো করে এই উদযাপনগুলোকে অন্য আরেকজনের ক্ষতির কারণে পরিণত করি, তাহলে মনে রাখতে হবে আমরা প্রতিদিন হয়তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, অনুষ্ঠান আয়োজন করব, আপনারাও কথা বলবেন, কিন্তু দিনের শেষে আমাদেরই শহরের, আমাদেরই রাজ্যের, আমাদেরই চারপাশের ছেলে মেয়েরা তারা হয়তোবা দুর্ঘটনার কবলে পড়বেন। আগামীকাল আমি আপনিও পড়তে পারি। আমরা সবাই মিলে আজ এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং আমরা রাতুলের পরিবারকে এবং আরো অনেকে যারা প্রায় প্রতিদিন গোটা রাজ্যে এরকমই নানা ধরনের যান দুর্ঘটনার কবলে পড়েন এবং প্রাণ হারান, তাদের সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাতে চাইছি। সমবেদনা কথাটি কতটা খাঁটি জানি না, তবে আপনি রাতুলের বাবা এবং মাকে কি বা সমবেদনা জানাবেন? তারা জানেন তারা আসলে কি হারিয়েছেন। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। সুব্রজিৎ বাবু, কারণ আপনি তো প্রতিদিন যে জিনিসগুলো দেখান, এগুলো আমরা যদি মানি তাহলে হয়তো রাতুল সে ক্রিকেট খেলা দেখে যাইতেছিল, তখন আপনি একটা কথা হচ্ছিল রাতুল কি হেলমেট ছিল, তারা যে গাড়িটা ধাক্কা দিল বা বাইকে মারলো, এইটা তো মানে তদন্ত সাপেক্ষ। এগুলা কাজে ইটাঙ্গতে আগরতলা শহরে আমরা 3 লক্ষ লোক, 6 লক্ষ বাইক, এবং বাইকের মধ্যে 3 জন 4 জন উঠে উইদাউট হেলমেট। যেগুলো যারা ট্রাফিক দপ্তর এরা এখানে একটা দ্বারা হইয়া ফাইন করে, এইভাবে তো সমস্যা। কারণ আপনি আমার থেকে ভালো জানেন কলকাতা চৌরঙ্গিতে লক্ষ লক্ষ গাড়ি যেতেছে, নো অ্যাক্সিডেন্ট না, আমাদের এখানে কেন কাজে উই হ্যাভ টু বি কশাস। আপনি আমাদের জাগ্রত করতেছেন, কিন্তু ওই জায়গাতে আপনি আনতে পারবেন না। কেন এখানে সবাই এরা সবাই যার যার
এক বাড়িতে 4টা বাইক, মাইয়ার পোলার চাকর, কাজেই যেত অ্যাক্সিডেন্ট হইবে। ভালো থাকবেন, টেক কেয়ার। অনেক অনেক ধন্যবাদ। আজকে আরো এক বন্ধু আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। কে আছেন? নমস্কার। এই ঘটনাটা আমি পত্রিকাটাও পড়েছি। টেলিভিশনের আওয়াজটা কমিয়ে কথা বললে আমরা কথা শুনতে পারবো। আপনার কথা ইকো হচ্ছে, টেলিভিশনের আওয়াজটা কমিয়ে দিন। আমার এখানে তো আবার বিজি চলছে, বুঝেন না তো, দিয়ে আরো সর্বনাশ করে দিচ্ছে। তো যাই হোক, তবে এইটা দেখুন, রাতুল চলে গেল, কিন্তু এটা আমি বলবো যে আসলে ইন্ডিয়া জিতেছে, ঠিক আছে, আমরা আনন্দ করব, কিন্তু এই আনন্দটা যেন বাবা মার ক্ষতি না হয়, সেটা আজকের দিনে আমার মনে হয় অবক্ষয়ের যুগে আমরা চলছি। আর কথা শুনছি না, গার্জিয়ানের কথাও শুনছি না, যখন খুশি তখন বেরিয়ে যাচ্ছি বাইক নিয়ে, বন্ধু বান্ধবের পাল্লা করে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় দুঃখজনক ঘটনা মা বাবার কাছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা মনে হয় মানে অবক্ষয়ের যুগ চলছে, সেটাই আমি ধরে নিতে পারি। কারণ আজকে দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলি মানে মানে ইন্ডিয়া জিতেছে আনন্দ আমরা অনেক রকম ভাবে করতে পারি, 4 গোল দিয়ে করতে পারি, 80 ঘন্টা বাইরে আমরা আনন্দ ভর্তি করতে পারি, আমরা একটা মিছিল করতে পারি রাত্রে, ঠিক আছে, বাজি বুঝি তো পুরানো হয়েছে, বাজি পুরাতে পারি, কিন্তু এইভাবে বাইক দিয়ে দৌড়াইতে হবে, যেতে হবে, এটা আমার মনে হয় না ভালো হয়েছে বলে। হয়ে গেল। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন। আপনি ঠিকই বলেছেন। একদিকে আমরা এই বিজয় উৎসবগুলো বা এই আনন্দগুলোকে যখন উদযাপন করি তখন তার মধ্যে কি কোথাও নান্দনিকতা থাকে? আমরা কি কোথাও আমাদের দেশ উদযাপনে জাতীয় পতাকাকে কিভাবে সম্মান জানানো যায় তার কথা ভেবে রাতকালীন কোনো আয়োজন করি, নাকি রাতকালীন আয়োজনগুলো শুধুমাত্রই আমাদের নিজস্ব আনন্দের, শুধুমাত্রই আমি এবং আমার বন্ধু আমরা মিলে আনন্দ করব, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়বো, আমরা হেলমেট পরবো না, আমরা গাড়ি নিয়ে বেরোবো, আমরা যেখান খুশি দিয়ে যাব এবং যতটা পারি গতিতে যাব, প্রয়োজনে কেউ মরে যায়। আমার এটাও বলতে খুব কষ্ট হচ্ছে যে যিনি জোরে বাইক চালিয়ে এসে রাতুলের ওপরে পড়লেন তিনিও তো হাসপাতালে, তিনিও তো ট্রমা সেন্টারে, তিনিও তো চিকিৎসাধীন এবং তিনিও তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রাতুলের জন্য আমাদের কষ্ট যতটা, তার জন্যও তো ঠিক ততটাই। এই যে দুটো প্রাণ, তরতাজা প্রাণ, তারা আজ জীবনের যে মূল মানে সেই মানে থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে গেল। এর জন্য আমরা কি দায় নেব না কেউ? বন্ধু আছেন, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আপনি আরেকবার চেষ্টা করবেন। আমাদের প্রতিদিনকার আয়োজনে আমরা ঠিক এই বিষয়টি চাই, এই বিষয়টি সত্যি অর্থেই আপনাদের কাছ থেকে চাই যে আপনারা অংশগ্রহণ করুন, আপনারা কথা বলুন, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ রাতুল নামটি বারবার নিচ্ছি কারণ রাতুল কোনো না কোনোভাবে আমারই এলাকার, আমারই পাড়ার, আমি যে জায়গাটিতে থাকি শহরে, তার ঠিক একেবারে 4-5টা বাড়ি পরেই তাদের বাড়ি। তার সঙ্গে আমার দীর্ঘ বহুদিনের আলাপ এবং সম্পর্ক, সেই অর্থে আমি বুঝতে পারি খানিকটা, আমি অনুমান করতে পারি খানিকটা আজ তার পরিবারে ঠিক কি হচ্ছে। এই একই অবস্থা প্রতিদিন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরিবারে চলতে থাকে। আমরা আমাদের মতো করে এই বিষয়গুলোকে হয় বুঝি বা বুঝি না। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। হ্যাঁ বলুন। হ্যালো, আমি জয়নগর পুকুরপাড় থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, রাতুলের ব্যাপারে 2-4টা কথা বলার ছিল, সেই জন্যই ফোন করলাম। বলুন বলুন। হ্যাঁ, মানে এটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না যেটা ওর সাথে হয়েছে, বা মানে মানে যেটা মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে ইভেন মানে কাল বিকেলবেলাও ওর সাথে দেখা, আমাদের পাড়ায় আমরা একসাথেই একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলা হয়, ওর সাথে কথা হয়, ইয়া কি মানে ঠাট্টা হয়। তো সবসময় খুব মানে জলি টাইপের একটা ছেলে, মানে কখনো এরকম রাতুল চলে গেছে ঠিকই, কিন্তু ওর সাথে মনে হয় না আমাদের মানে এই মানে ওর মানে যাদের সাথে ওর পরিচিতি,
ওদের কারো কাছে ওর কোনো তিক্ত মানে অভিজ্ঞতা বা কিছু এরকম থাকবে, সবার সাথে ওর সাথে ওর কিছু মানে মধুর স্মৃতি থেকে যাবে। তো মানে এই মানে এইরকম ছেলেগুলো মানে যখন মানে হারিয়ে যায় সমাজ থেকে বা আমাদের মানে দুনিয়া থেকে যখন চলে যায়, তখন মানে সেই জিনিসটা মেনে নেওয়া সত্যি মানে যারা মানে আমরা তো ছোট থেকে মানে আমি ওর মানে বড় ভাই আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আমরা, তো ছোট থেকে ওকে দেখে আসছি, মানে কখনো ওকে মানে আমরা কোনো রকম মানে ছেলেদের যেটা হয় বা কোনো বাজে কোনো কিছুতে আমরা ওকে দেখিনি। সবসময় খুব হাসি খুশি, খুব মানে গতকাল শেষ মানে আপনাদের সঙ্গে শেষ কখন ওর কথা হয়েছিল বা দেখা হয়েছিল পাড়ায়? পাড়ায় যখন আমরা তো কাল খেলা দেখলাম, ও আমাদের সাথে খেলা টেলা দেখা হয়নি, ও মানে ছিল না আমাদের এখানে। তো যখন আমরা রাস্তায় সবাই যে মানে আমরা মানে আনন্দ করতে করতে আমরা বেরিয়েছি, মানে আমরা সেরকম না, পাড়ার কাছাকাছি আমরা ছিলাম, তখন পাড়ার মানে মোড়ে ওকে দেখেছি, ও দাঁড়িয়ে ছিল আমাদেরকে মানে হাত মেরে ও ইন্ডিয়া করছিল। তো তখনও মানে ও স্কুটি নিয়েছিল। তো তারপর কিছুক্ষণ আমাদের পেছনে এসছে, কিন্তু হঠাৎ আমরা পেছনে মানে ওকে আর দেখতে পাইনি, মানে ও আমাদের থেকে ডিটাচ হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমরা পাড়ায় এলাম, আবার যখন আমরা একটু এই 5-7 মিনিট একটু রাউন্ড দিয়ে আমরা চলে এসেছি। এসে যখন দেখলাম মানে পাড়ার মধ্যে ওর ভাই এসে বললো যে এরকম মানে ওকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা সবাই মিলে আবার গেলাম ওখানে জিবিতে গিয়ে, তো মানে যেটা মানে আশা করিনি কখনো, সেটাই দেখলাম চোখের সামনে। ঠিক, আপনার কোনো বার্তা থাকবে, আপনি কিছু বলতে চান আপনাদের পাড়ার এই ঘটনার পর? আপনি যেহেতু টেলিফোন করেছেন, আপনার মতামত ব্যক্ত করছেন, আপনি ব্যক্তিগতভাবে আমাদের দর্শকদের জন্য বা সার্বিকভাবে আপনার মেসেজ কি থাকবে, আপনি কি বলতে চাইবেন? আমি আমার ব্যক্তিগতভাবে আমি একটাই মেসেজ দিতে চাই এখনকার ইয়াংস্টারদের। হ্যাঁ, মানে যেটা মানে দেখি সবসময় আমাদের মানে অবজারভেশনে আছে, যেটা আমরা সবসময় আমরা লক্ষ্য করি, আমরা দাঁড়িয়ে থাকলে বা পথ চলতে যেখানেই যাই, মানে ওরা এত জোরে বাইক চালায় বা গাড়ি গুড়ি এত মানে জোরে চালায়, মানে মানে কোনো মানে ওদের কোনো কন্ট্রোল থাকে না। প্লাস ওরা ম্যাক্সিমাম দেখা যায় হেলমেট পরে না, যেটা হ্যাঁ সেটা এই হেলমেটটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা মানে যখন যার সাথে কোনো ঘটনা হয় তখন ওই মানে বুঝতে পারে, বা তখন বুঝেও কোনো কিছু করার থাকে না। তো আমি এটাই সবার কাছে একটা মানে অনুরোধ রাখবো। আমি আমার মানে যেহেতু আমার ছোট ভাইয়ের মতো ছিল, মানে ছোট ভাই ছিল, মানে ওকে হারিয়েছি, আর যেন কাউকে হারাতে না হয় বা কোনো মা যেন কোল খালি না, সেটাই আমার একটা মানে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ যে মানে নিয়ম নির্দেশিকা গুলো আমাদেরকে দেওয়া হয় ট্রাফিক দপ্তর থেকে, পরিবহন দপ্তর থেকে, সেগুলোকে একটু মেনে চলুন। এটাই আমার একটা মানে অনুরোধ থাকবে, এটাই, আর কিছু। খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আপনি টেলিফোন করে আপনার এলাকার, আপনার পাড়ার এবং আপনার বন্ধুর ছোট ভাইয়ের এই বিদায়ের পর নিজের মতো করে আপনার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। 140 কোটি মানুষ যখন আনন্দ উপভোগ করছি, তখন জয়নগরের রাতুল বইকে বাড়িতে একটি অন্ধকারের ছবি, সেখানে আজকে টি-20 করে শুভরাত্রি। কেন, কিসের জন্য শুভরাত্রি, কি প্রয়োজন ছিল? আসলে আমি বলছি আপনারা উৎসব করুন, আনন্দ করুন, যে বা যিনি করুন, আপনার আনন্দে কিন্তু আজকে আমাদের অন্তরকে কাটিয়ে দিয়েছে। 100 ভারতবর্ষ জিতেছে, কিন্তু রাতুলের পরিবার আজকে অন্ধকারে। তাই আমি বলছি টি-20 মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে, দাদা আনন্দ করা যাবে, এমন দিন যাতে কারণ না আসে আলুর জগৎ থেকে যাতে বন্ধ করে দিতে হয়। হেলমেট ছিল কি ছিল না, কার দোষ কাটা সেটা আমরা একটু সচেতন হই, একটু অল্প বিস্তর। আজকে যদি আমরা জনগণ ঠাকুরের বাড়িতে যাই, তাহলে কি মনে থাকবে ইন্ডিয়া জিতেছিল? এইবার থেকে যদি বলি মাসিমা ইন্ডিয়া জিতেছে, উনি আমাকে চর দেবেন, বলা কি ঠিক হবে? উনি জানেন ইন্ডিয়া নেই, ইন্ডিয়া হেরেছে, জিতেছে, আমার রাতুল নেই, আর আসবে না, ইন্ডিয়া আবারও জিতবে, আজ নয় কাল। এমন আছে। নমস্কার। খুব 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 গুরুত্বপূর্ণ কথা বললেন এবং অত্যন্ত রূঢ় বাস্তব একটি কথা বললেন। এটা তো ঠিকই বলেছেন আপনি, ইন্ডিয়া হয়তো বা 2 বছর পরে আবার জিতবে ওয়ার্ল্ড কাপ, বা 4 বছর, 5 বছর, 8 বছর, 12 বছর পরে হয়তো বা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে, কিন্তু 12 বছর পরে রাতুল কিন্তু আর ফিরে আসবে না। আজ থেকে 4.5 বছর পরেও যদি একটি অসাধারণ খেলা ইন্ডিয়ার জয়লাভ হয়, ইন্ডিয়া কিন্তু ফিরে আসবে না। ইন্ডিয়া তার মতো করে হয়তো বা এই জয়টি ফিরিয়ে দিতে পারবে দেশবাসীকে, কিন্তু রাতুলকে ইন্ডিয়া কি ফিরিয়ে দেবে? অর্থাৎ আমার এই দেশের তেরঙ্গা, আমার এই দেশের জাতীয় পতাকাও কিন্তু রাতুলের প্রাণটিকে আর ফিরিয়ে দিতে পারবে না। যে গেল সে গেল।
এই যে অপার শূন্যতা রেখে গেল রাতুল তার পরিবারের জন্যে, তার স্বজনদের জন্যে, তার মা এবং বাবার জন্যে, তার বৃহত্তর পরিবারের জন্যে, তার বন্ধুদের জন্যে, তার বান্ধবদের জন্যে, এই শোক কে বহন করবে? আমরা যদি গতকাল আরেকটু সচেতন হতাম, এখানে আমরা মানে আমরা যারা খুব জোরে কাল বাইক চালিয়েছি, আমরা যারা খুব জোরে গতকাল গাড়ি চালিয়েছি নিজেদের আনন্দের জন্যে, নিজেরা হয়তোবা নানা ধরনের খাদ্য এবং পানীয় খেয়ে পথে নেমে পড়েছি আমাদের দেশের এই জয়কে সেলিব্রেট করব বলে, আমরা কি কখনো কোথাও একবারের জন্যও মাথায় রেখেছি যে আমাদের উল্লাস কারোর মৃত্যুর কারণ হতে পারে? আমরা এমন নানা সময় দেখতে পাই, এই শহরে যে আমরা এই দৃশ্যগুলো আজকেই বা গতকালকেই প্রথম দেখেছি বিষয়টি কিন্তু তা নয়। আপনারা যদি দেখেন বাইকগুলো, আপনারা যদি দেখেন গাড়িগুলো, এবং রাতে যারা ছিলেন পথে, রাতে যারা নিজেদের বাড়িঘর থেকে আওয়াজগুলো শুনেছেন, গতিগুলো যারা অনুভব করেছেন, তারা বলতে পারবেন রাতুল আসলে কেন চলে গেল। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা বারবার এই বিষয়টি বলার চেষ্টা করছি আপনাদের। গতকাল ঠিক কি হয়েছিল ঘটনাস্থলে যারা ছিলেন তারা তাদের মতো করে ব্যক্ত করেছেন, আপনাদের সে কথাও একবার শোনাতে চাই, শুনুন। আমরা তো বাড়িতে হঠাৎ করে বিকট একটা আওয়াজ দিচ্ছে, এমন একটা ভাতে যে কাকু গেট তাদের গেট করবো, গেট করে বাইরে গেছি। এই বাইকটা এই জায়গা এই জায়গার মধ্যে দুটো চাক্কা উপরের দিকে ছেলে আর ছেলেটা এই জায়গা করে নিতে একটা ছেলে অল্প বয়স্ক ছেলে 25-26 বছর এবং ব্রিডিং করছে, আর খালি এরম করতে দেয়, এরম করতে। আমরা দুজন যেতেছিলাম দক্ষিণের বাড়ির সামনে দিয়ে, তো তখন দেখলাম রাস্তার মধ্যে একটা NS-125 এবং NS-205 এক্সিডেন্ট হয়েছে একটা স্কুটির সাথে। তারপর আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করছি, ফায়ার সার্ভিস থেকে দেরি হয়েছে। তারপর আমরা দুজনেরই ধরে, সেটা একজনের আমরা পুলিশের একটা গাড়ির সিকিউরিটি ভ্যান করতেছিল, তো পুলিশের সিকিউরিটি ভ্যানে ওই একটা বডি ডিটেইনমেন্ট করার যে বডিটা আপনার আমরা দেখাইছি, আর একজনকে তখন আমরা দেখলাম যে এখানে মানে এডমিটেড আছে। এই বিষয়গুলো আমরা যখন শুনি, এই বিষয়গুলো যখন আমরা দেখি এবং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা সত্যি অর্থেই নিজেদের মতো করে আলোচনা করি, তখন বুঝতে পারি আসলে চারপাশের এই বিষণ্ণতা কতটা গভীর। আমরা সরাসরি যুক্ত হয়েছি রাতুলের বড় দাদা রাহুলের সঙ্গে। রাহুল জয়নগর নিবাসী এবং গতকাল একসঙ্গেই তারা ছিল, দু ভাই, দাদা এবং ছোট ভাই। আমরা রাহুলের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। রাহুল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলো সুপ্রজিৎ, শুনতে পাচ্ছি তোমার কথা। আমি PB24 পরিবার, প্রতিবাদী কলম এবং আপামর রাজ্যবাসীর তরফ থেকে এরকম একটি ব্যথার শোকের ঘটনার পর আপনাকে এবং আপনার গোটা পরিবারকে আমাদের শোক জ্ঞাপন করছি, আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে বলতে চাইছি যে এত রাতে আপনি আজকের মতো একটি দিনে আমাদের সময় দিয়েছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে একটু কি বলবেন গতকাল আসলে ঠিক কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল ব্যাপারটা হচ্ছে, আমি তো বাড়ি গিয়েছিলাম, কারণ কালকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হচ্ছিল। ঘরে বসে আমি টিভি দেখছি, বাবা, আমি, মা, বোন, আমরা সবাই এক জায়গায়। রাতুলও পাড়াতে ছিল জয়নগর এলাকায়, তার বন্ধুদের ভাইদের সাথে সবাই বসে খেলা দেখছিল। তো ঠিক খেলা টেলা শেষ হয়ে গেল, তো সবাই ইংরেজিতে এটা একটা আনন্দ, তো সবাই সে আনন্দ সবাই এক হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা সবাই মিলে রাজবাড়ির সামনে গেল বাইক স্কুটি করে। তো রাতুল ছিল পাখিরাই তো এসে পড়েছে। তারপর রাতুল নাকি লক্ষ্মীর বাড়ির সামনে গেল, তখনই নাকি ওইটা গণরাজ্যমণি ওই দিক থেকে একটা প্রচন্ড দ্রুত বেগে 80 থেকে 90 কিলোমিটার স্পিডে একটা পালসার বেগে সে রাতুলের উপরে উঠিয়ে দেয়। রাতুল তৎক্ষণাৎ স্পট ডেড হয়ে যায়। মানে পরবর্তী সময় এগুলো আমরা মানে খবর নিয়ে জানতে পেরেছি এমন হয়েছে ঘটনাটা। এবং আমি তখন জানিনি, তখন আমি বলছি এটা
তারপর আমি ঘরে বসে, মা বলছে রাতুল আসছে না, রাতুলকে ফোন করো। আমি মা বলছে তার ফোন করি। তো একটু দেরি হলে মা ফোন করে, কারণ সেহেতু শনিবার বিজনেস আমাদের 9টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তো ওইটা একটু বেরিয়ে যায় বন্ধু বান্ধবের সাথে, একটু আড্ডা, একটু গল্প সবাই করি যেটা আমরা। কিন্তু একটু দেরি হওয়াতে মা ফোন করে বলছে রাতুলের ফোনটা ধরেছে একজন পুলিশ অফিসার। তো উনি বলছেন যে আপনি রাতুলের মা? তো বলছে হ্যাঁ, রাতুল তো আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, জীবিত আছে, আপনারা যান। তো মা আমাকে বলেছে রাতুলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি তৎক্ষণাৎ আমি পাড়াতে আমার এক বন্ধু অনুপমকে নিয়ে আমি তৎক্ষণাৎ জীবিতে চলে যাই। জীবিতে গিয়ে দেখি রাতুল একেবারেই শুয়ে আছে, কোনো সাড়া নেই, একেবারেই মানে ব্রড, ও একেবারে শেষ। আজকে আপনারা নিশ্চয়ই মানে রাতুলকে সকালবেলায় মানে ময়না তদন্তের পর বাড়িতে নিয়ে এসছেন। সেখানে আমরা দেখেছি যে অনেকে সেখানে ছিলেন এবং আপনারা তাকে শেষ বিদায় জানিয়েছেন। কিন্তু রাহুল, আপনার কাছ থেকে যদি PB24 এবং সার্বিকভাবে দর্শক শ্রোতা যারা দেখছেন এই অনুষ্ঠান, তারা যদি নিশ্চয়ই আপনার কাছে আজকে আর নতুন করে আমাদের বলার কিছু নেই বা শোনারও কিছু নেই, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই যে দাদা হিসেবে আপনার ভাইয়ের সঙ্গে মানে অনেক 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 তো স্মৃতি নিশ্চয়ই থাকবে এবং সেগুলো আপনি সারা জীবন বহন করবেন, কিন্তু আপনি রাজ্যবাসীকে কি বলতে চাইবেন আজকে, মানে কি বার্তা দিতে চাইবেন এই ঘটনার পর এই পরিবারের সদস্য হিসেবে? আমি এইটুকু বলতে চাই, যাতে এই যে হারে আমাদের এই যুব সমাজ মানে ইউথ জেনারেশন যেভাবে এত উত্তেজিত হয়ে যায় সবকিছুকে নিয়ে, আর সবকিছুতেই যে পরিমাণ রাজ্যে নেশার সাম্রাজ্য তৈরি হচ্ছে, প্রত্যেক বাবা মা একেবারেই মানে মানে কি বলার ভাষা নেই। তাছাড়া প্রত্যেক ছোট ছোট বয়স, অল্প বয়স, মনে হয় কেউ 18+ হয়নি, এদের হাতে বাইক থাকছে, জানি না। তারপরে তো বাইকের দ্রুত গতি বাইক চলছে। তো এগুলি নিয়ে সমাজকে সচেতন হওয়া দরকার, যাতে এভাবে মায়ের কোল খালি না হয়। আমি সকলের কাছে এটা আবেদন, প্রত্যেক ঘরে তার ছেলে মেয়েদেরকে, ছেলেকে, যারা মেয়ে ছেলে মেয়ে সবাই এখন সবাই যেন তাদের ছেলে মেয়েকে সাবধান করে, তারা যেন সে আস্তে দ্রুত মানে যাতে ধীরে গতিতে রাস্তাতে বের হয়, গাড়ি চালায়, বাইক চালায়, যাতে কারোর প্রাণ না চলে যায় এইভাবে মর্মান্তিক দুর্ঘটনা। কারণ আজকে আমি আমার ভাই হারিয়েছি, প্রত্যেকদিন আমরা নিউজ পেপারে শুনি, কিন্তু আজকে আমি আমার ঘরের লোকটাকে আমি হারিয়েছি। ঠিক। রাহুল, ঈশ্বর আপনাকে শক্তি দিন এবং আপনার ভাই নিশ্চয়ই কোথাও না কোথাও আনন্দ লোকে থাকবেন, তিনি মঙ্গলা লোকে থাকবেন। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই শোক বহন করার শক্তি আপনি, আপনার মা এবং আপনার বাবা আপনারা সত্যি অর্থে ঈশ্বরের কাছ থেকে পান। আজ এই প্রার্থনাটুকুই আপনার এবং আপনার পরিবারের জন্য আমাদের। অনেক ধন্যবাদ রাহুল, আপনি সময় দিলেন আমাদেরকে রাতে। আপনারা শুনলেন এক দাদা কাঁদতে কাঁদতে তার ভাইয়ের বিদায়ের পর রাজ্যবাসীর কাছে আবেদন করছেন, অনুরোধ করছেন যে আমরা যাতে অন্তত নেশা করে এভাবে রাত্রিবেলায় বেরিয়ে পড়ব, হেলমেট পরব না, আইন মানব না, 18 বছরের নিচে আমরা ছেলে মেয়েদের বাইক কিনে তাদের স্কুটি দিয়ে চাবি দিয়ে বলবো তোমরা বেরিয়ে পড়ো, আনন্দ করো, আমরা বাড়িতে মা এবং বাবারা বসে থাকবো। আমরা তারপরে আবার অপেক্ষা করব তারা বাড়িতে আসছে না কেন, কখন আসবে। রাতুলের বয়স হয়েছিল, রাতুল অবধারিতভাবে 25-26 বছর বয়সে একটি স্কুটি চালাতেই পারে। রাতুল হয়তোবা গতকাল ধীর গতিতেই চালাচ্ছিল। যদি আমি রাহুলের কথা ঠিক ধরে নিই তাহলে 80-90 কিলোমিটার বেগে গণরাজ চৌমুহনী থেকে একটি পালসার বাইক সোজা এসে যখন রাতুলের স্কুটিটিকে ধাক্কা মারে, সে জায়গায় পড়ে যায় এবং নিথর হয়ে যায়। আমাদের কথা হলো এত গতির কি প্রয়োজন ছিল? এই উল্লাস, এই মানে আনন্দ কি আরেকটু কম গতিতে করা যেত না বা যায় না? আমি নিজে গতকাল এই শহরের সিটি সেন্টার চত্বরে যেভাবে বাইক এবং গাড়িকে আসতে দেখেছি এবং যেতে দেখেছি এখান থেকে, তা এক কথায় ভয়াবহ। আমাদের প্রতিদিনকার এই আয়োজনগুলোতে আমরা আপনাদেরকে আরজি জানাই, আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা আপনাদেরকে বারবার বিনম্রতার সঙ্গে বলার চেষ্টা করি যে আপনারা সত্যি অর্থেই বোঝার চেষ্টা করুন, জীবন তো আসলে একটাই।
এই জীবনে যদি এই ঘটনাগুলো ঘটতেই থাকে, এক একটি পরিবার যদি তাদের প্রিয় স্বজনকে এইভাবে হারাতে থাকে, আর আমরা যদি রাতকালীন বা দুপুরকালীন কিংবা প্রভাতকালীন কোনো আয়োজনে বসে বা সামাজিক মাধ্যমে শুধু হা হুতাশ করি, তাহলে কি লাভ হবে? আমাদের এই অনুষ্ঠানগুলো আয়োজন করার মূল বিষয় এবং বার্তার জায়গাটি তো এটাই থাকে যে আপনারা সবাই মিলে আসুন, আমরা সচেতনতা এবং সচেতনতার মাধ্যমে মানুষকে সজাগ করি। আমরা আজকে রাতুলকে নিয়ে তার ছবি দিয়ে একটি বার্তা দিতে চেয়েছিলাম সামাজিক মাধ্যমে। সেখানে দিলীপ রায় লিখেছেন, বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। গৌতম ঘোষ লিখেছেন, ভেরি স্যাড। দেবশ্রী রায় লিখেছেন, উই লিটারেলি মেট 3 days ago, স্পিচলেস, রিপ ভাই। শম্পা ভট্টাচার্য লিখছেন, এভাবে একটা কুঁড়ি ঝরে গেল, চিন্তাই করা যায় না, ভীষণ খারাপ লাগছে, আনন্দ লোকে ভালো থেকো বাবু। এদিকে আমাদের রাজ্যের এক IFS আধিকারিক শ্রদ্ধেয় প্রভু স্যার, তিনি লিখছেন, ওম শান্তি। সুস্মিতা চ্যাটার্জি লিখছেন, কি যে খারাপ লেগেছে খবরটা শুনে। পান্না চৌধুরী লিখছেন, এমন ভাবে যেতে হলো ভাবতে পারছি না। ডক্টর পূর্বিতা গুপ্ত লিখছেন, খুবই দুঃখজনক। মিনি ধর লিখছেন, রেস্ট ইন পিস। সুব্রত দেব লিখছেন, ফিলিং সো স্যাড, নো ওয়ার্ডস টু এক্সপ্রেস, মে হিজ সোল রেস্ট ইন পিস। দেব প্রমিতা, হে ভগবান আমাদের পেছনের বাড়ি। মিষ্টি অনামিকা থেকে শুরু করে সোলাঙ্কি সাহা, অপরাজিতা পাল, পূজা দেবী অধিকারী, অনিন্দিতা ভট্টাচার্য, শ্যামল দেব, তৃণা নাথ, তারা প্রত্যেকে শোক জানিয়েছেন। এদিকে আমাদের রাজ্যের আরও এক অত্যন্ত গুণী সরকারি আধিকারিক রাখি বিশ্বাস, তিনি লিখেছেন, এই যন্ত্রণা রাখার জায়গা নেই। জয়া চক্রবর্তী থেকে শুরু করে বুলটি দাস, শিলা চক্রবর্তী, সঞ্চিতা রাহা, তিনি দারুণ লিখেছেন। সঞ্চিতা রাহা লিখছেন, ফিনকি দিয়ে ওঠা দেশপ্রেমের রক্ত, ওং শান্তি। ভীষণ বড় কথা। তন্দ্রা দে, রূপা সরকার, পম্পা দেব, রাজীব আচার্য, দেবলীনা দত্ত চৌধুরী, মিতালি মজুমদার, রাহুল রাজ চৌধুরী, তারা প্রত্যেকে শোক জানিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের মন্তব্য করেছেন। ডক্টর হৈমন্তী ভট্টাচার্য লিখেছেন, ইস ঠাকুর, কি করলে তুমি। অন্তরা দত্ত, কি দুঃখজনক ঘটনা। অনিন্দিতা সেনগুপ্ত লিখেছেন, উফ। বনশ্রী দেববর্মা, খুবই খারাপ লাগছে, ভাবতেই পারছি না, যেখানেই থাকিস ভালো থাকিস ভাই। ঠিক এইভাবে আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনগুলোতে যুক্ত হন, নিজেদের কথা আমাদেরকে বলেন এবং আমরাও আপনাদের সামনে এসে এক একটি বিষয় নিয়ে কথা বলতে পারি, নিজেদের মতামত ব্যক্ত করতে পারি। আমরা সত্যি অর্থেই আজ এই বার্তাটুকু দিতে চাইছি যে আসুন আমরা সকলে মিলেমিশে একে অপরকে বোঝাই। এই যে বিষয়গুলো হয়, এই যে বিষয়গুলো ঘটে, এই যে বিষয়গুলো আমাদের চারপাশকে এমনভাবে কাঁদায়, আমি জানি এই সামাজিক মাধ্যমের খুবই দ্রুত একটি জীবনের যে গতিপথ আমাদের, সেখানে এই ঘটনাটি হয়তোবা আর একদিন বেঁচে থাকবে আমাদের মধ্যে। হয়তোবা আগামীকাল রাতেই আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে যাব। হয়তোবা আপনারাও বাড়িতে বাড়িতে ঘরে ঘরে নতুন আর একটি শোক কিংবা অত্যন্ত আনন্দের একটি বিষয়ে ডুব দেবেন, তখন রাতুল ঢাকা পড়ে যাবে। কিন্তু রাতুলের মা, রাতুলের বাবা কিংবা রাতুলের দাদা, এই যে রাহুল, এই তিনজন তো তাকে ঢেকে ফেলতে পারবে না কোনো কিছু দিয়ে। ঠিক একইভাবে রাতুলের মতো আরো যারা রাজ্যের নানা প্রান্তে প্রতিদিন যান দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, যাদেরকে আমরাই হয়তো বা আমাদের গতির জন্য মেরে ফেলছি, আমরা যারা অনিয়ন্ত্রিত ভাবে আমাদের বাইক চালাই, স্কুটি চালাই, গাড়ি চালাই, যারা পেছন থেকে গিয়ে ধাক্কা মারি, যারা সামনে থেকে হয়তো বা কাউকে ধাক্কা মারি, এমনকি পথচারীকে পর্যন্ত মেরে ফেলি। সাইকেলে করে বাড়ি যাচ্ছেন, পেছন থেকে ধাক্কা, পড়ে গেলেন, মারা গেলেন। এ যেন একটা হাসির খোরাক হয়ে উঠেছে, এ যেন একটা খেলা। আসুন আমরা সবাই মিলে একে অপরকে বোঝাই। আমার মনে হয় এটা কাউন্সিলিং এর সময়, এই সময়টা বোধহয় কাউন্সিলিং এর। সামাজিক মাধ্যমের এই দ্রুততার মধ্যে বাঁচতে বাঁচতে আমরা একে অপরের সঙ্গে কথা বলতে ভুলে যাচ্ছি। ঘরে ঘরে মা এবং বাবারা, আপনারা সজাগ হন, আপনারা সচেতন হন। আপনারা জানুন যে আপনাদের ছেলে এবং মেয়েকে আপনারা কবে একটি স্কুটি কিনে দেবেন। আপনারা তাদেরকে বোঝান যে একটি স্কুটি আসলে তাদের জীবনে কবে প্রয়োজন। শুধুমাত্র শখ, শুধুমাত্র টাকা আছে বলে দিয়ে দেবেন, কিংবা ছেলে আর মেয়ে চাইছে বলে ধার দেনা করে কিনে দিতে হবে, এই ভাবনাগুলো থেকে আমাদের মনে হয় একটু সরে আসার সময় এসেছে এখন। এই আয়োজনগুলোতে আপনারা যারা যুক্ত হন, কথা বলেন, আপনারা যারা বিষয়গুলো নিয়ে ভাবেন,
আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আরেকবার শোনাই গতকাল রাতে এই ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে যারা ছিলেন তাদের মধ্যে এক দুজন কি বলছেন শুনুন। আমরা তো বাড়িতে বাচ্চা থেকে হঠাৎ করে বিকট একটা আওয়াজ দিচ্ছে, এমন একটা ভাতি দিয়ে যে কাকু গেট তাদের গেট করবো, গেট করে বাইরে গেছি। এই বাইকটা এই জায়গার মধ্যে দুটো চাক্কা উপরে ছেলে আর ছেলেটা এই জায়গা করে নিতে একটা ছেলে অল্প বয়স্ক ছেলে 25-26 বছর এবং ব্রিডিং করছে আর খালি এরম করতে দেয়, এরম করতে। আমরা দুজন যেতেছিলাম দক্ষিণের বাড়ির সামনে দিয়া, তো তখন দেখলাম রাস্তার মধ্যে একটা NS 125 এখানে NS 200 বাইক এক্সিডেন্ট হয়েছে একটা স্কুটির সাথে। তারপর আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করছি, ফায়ার সার্ভিসের লেগে দেরি হয়েছে। তারপর আমরা দুজনেরই ধরে সেটা একজনের আমরা পুলিশের একটা গাড়ি সিকিউরিটি ভ্যান করতেছিল, তো পুলিশের সিকিউরিটি ভ্যানে ওই একটা বডি ডিটেইনমেন্ট করার যে বডিটা আপনারা দেখাইছি, আর একজনকে অপর আমরা দেখলাম যে এখানে মানে এডমিটেড আছে। আমাদের দর্শক রাজীব আচার্য তিনি লিখেছেন, ওফ খুব কষ্ট দেয়, কেন এত দুঃখ দিয়ে চলে যায়, এত সুন্দর জীবনটাকে মায়া না করে সকলকে কাঁদিয়ে এত সুন্দর পৃথিবীর আদর ত্যাগ করে অসহায়ভাবে চলে গেলে। এতটুকু চিন্তা করলে না ভাই মা বাবাদের কথা, খুব খারাপ লাগছে, এই দুনিয়াটাকে চিনতেই পারলে না, বলার ভাষা নেই, তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, সকলকে কাঁদিয়ে তুমি সুখী তো জানি না, কিন্তু একটা কথা সকলের কাছে করজোরে আবেদন, এই ছোট ছোট সন্তানদের হাতে বাইক স্কুটি দেবেন না, বোঝানোর চেষ্টা করুন, না হলে এই সুন্দর জীবনগুলো অসহায়ভাবে চলে যাবে, প্লিজ সবাই সতর্ক হন। রাজীববাবু আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনি আমাদের ইউটিউব পেজে এসে এই বার্তাটি লিখেছেন, আমরা পড়ে শোনালাম। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন আমি জানি শুধুমাত্র রাতুলকে নিয়ে আপনারা ভাববেন না, কারণ আপনাদেরও পরিবারে এমন হয়তোবা ঘটনা আগে ঘটে গেছে, আপনারাও হয়তোবা আপনাদের প্রিয় মানুষটিকে, প্রিয় সন্তানটিকে, আপনাদের বাবাকে কিংবা আপনাদের মাকে বা অন্য কোনো স্বজনকে হারিয়েছেন। আমরা আজকের এই আয়োজন থেকে আপনাদের আরেকবার হাত জোর করে বলতে চাইছি, একেবারে চিৎকার করে বলতে চাইছি যে আসুন আমরা সবাই মিলে একে অপরকে বলি, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পড়লে যদি দেখেন কারোর মাথায় হেলমেট নেই কথা বলুন, আমরা তাকিয়ে অন্তত তাকে বলি যে দিদি বা দাদা আপনি দয়া করে হেলমেটটা পরুন। হয়তোবা আপনাকে একটা বাজে কথা বলে দিতে পারে, না হয় শুনে নিলেন একবার, কিন্তু তিনি যদি কোনো জায়গায় গিয়ে বা রাতে বাড়ি ফিরে একবারের জন্যও মনে করেন যে না আমাকে ওই কথাটা তো ঠিকই বলেছিলেন, আমার মনে হয় সেখানেই আমাদের জয় হবে, সেখানেই মানবতার জয় হবে, সেখানেই এই প্রাণগুলোকে বাঁচিয়ে রাখার যে তাগিদ সেই তাগিদ প্রকাশ্যে আসবে। PB24 পরিবার চায় আমরা সবাই ভালো থাকি, আমি ভালো থাকলাম, আমার বাবা মা ভাই মামা কাকা দাদা জ্যাঠা মিলে আমরা একটি পরিবারে ভালো থাকলাম, তা দিয়ে কি জীবন হবে? এই জীবনের মূল মানে তো আমরা সবাই মিলে ভালো থাকব, আমি এবং আমার পাশের বাড়ি, আমার গ্রাম, আমার শহর, আমার রাজ্য, তারপর তো আমার দেশ। আমরা নিজেরাই যদি একে অপরকে না বোঝাতে পারি, আমরাই যদি ছোট্ট একটা পাড়ায় প্রত্যেককে সচেতন না করতে পারি, আমরা বৃহত্তর রাজ্যের কাছ থেকে কি এক্সপেক্ট করব? আমরাই যদি আমাদের ক্লাবের সকলকে না বোঝাতে পারি, আমাদের কোনো সংস্থার সংগঠনের সদস্যদের না বোঝাতে পারি, আমরা যদি আমাদের পরিবারের সকল সদস্যদের একই বিষয়গুলো না বোঝাতে পারি, তাহলে আগামী দিনে এই বিপদগুলো কি আরো বাড়বে না? কি মনে হয় আপনাদের? প্রতি রাতের এই আয়োজনে বন্ধুরা যারা যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, তাদের প্রত্যেকের জন্য আমাদের কষ্ট হয়। রাহুল, যিনি রাতুলের দাদা, তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, রাহুল রাতুল দুই ভাই, আমার ছেলে আমার ভাই আমার রাতুল, আই লাভ রাতুল ভাই, তোর বর্দা মহাজন। কষ্টের। আসুন আমরা সবাই মিলে আজকে
এই দিয়ে এই আয়োজন শেষ করি যে আমরা সচেতন হব, অন্যকে সচেতন করব। আমি নিজে ভালো থাকলাম, নিজে হেলমেট পরলাম, নিজে গাড়ি কম গতিতে চালালাম, সেটা কিন্তু জীবন নয়। জীবন মানে প্রত্যেককে সঙ্গে নিয়ে ভালো থাকা। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, যত্নে রাখবেন একে অপরকে এবং সাবধানে থাকবেন। শুভরাত্রি।